আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান চালিয়ে নেওয়ার ঘোষণা। খুনি হাসিনাকে যে কোনো পর্যায়ে আইনা বাংলার জমিনে বিচার করতেই হবে। নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। আসিফ মাহমুদের স্ট্যাটাস প্রহসন অভিযোগ, হাসনাতের ভরে গ্রেফতার আইভি। গ্রাহকের কয়েকশো কোটি টাকা লুট করেছে বাইরা লাইফ ইন্স্যুরেন্স। এমডি থেকে সব কর্মকর্তা জড়িত। দেউলিয়া হয়ে বন্ধ 240টি কার্যালয়। ময়মনসিংহের রাজন হত্যায় 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু। 10 লাখ টাকা না পেয়ে ক্রস ফায়ার। 8 বছরেও শোক কাটেনি পরিবারে। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। কুষ্টিয়ার লালনগর প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল। পলেস্তরা খসে পড়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামে লিচুর বাম্পার ফলন। স্বাদে অতুলনীয় লিচু কিনতে ক্রেতাদের আনাগোনা। 10 কোটি টাকা বিক্রির আশা। এবং জম্মু কাশ্মীরে হামলায় দিল্লির দাবি অস্বীকার ইসলামাবাদের। ভারতে ভুয়া খবরের বন্যা বলছে আল জাজিরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের এক দফা দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। হাসনাত আব্দুল্লাহর ডাকে সাড়া দিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী ছাত্র শিবির সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণাও দেয় উপস্থিত ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দেয় জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। ব্যান ব্যান আওয়ামী লীগ স্লোগানে প্রকম্পিত হয় চারপাশের এলাকা। এ সময় বিগত সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র চলছে। অর্থলোভী, ক্ষমতালোভী ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করেছে, নেগোসিয়েশন করেছে এবং এমবাসির কথা মতো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতভর সড়কে অবস্থান নেয় জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় যমুনার চারপাশে যানবাহন চলাচল বন্ধ করে ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তথ্য জানান আসিফ মাহমুদ। সপ্তাহখানেক আগে নিষিদ্ধ করার এই প্রক্রিয়া শুরু হয় বলেও স্ট্যাটাসে জানান তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। এদিকে গতকাল রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি করে এনসিপি। তবে আরেকটি পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ জানান, তার পোস্টে আন্দোলন দমনের উদ্দেশ্যে করেননি তিনি। আসিফ লেখেন, গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ও নিশ্চিহ্ন করাই জুলাইয়ের অঙ্গীকার। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার আশ্বাসকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের
মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেয়া প্রতিক্রিয়ায় হাসনাত এ মন্তব্য করেন। তিনি পোস্টে লেখেন, মূল দল আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে। তিনি আরও লেখেন, আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ যেন রক্ষকই ভক্ষক। গ্রাহকের সব টাকা লুট করে খেয়েছেন বাইরা লাইফ ইন্স্যুরেন্সের এমডি থেকে সব কর্মকর্তা। ইন্স্যুরেন্সটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে সারা দেশের 240টি কার্যালয়, টিকে আছে শুধু প্রধান কার্যালয়টি। 12 বছর ধরে কোনো গ্রাহকের টাকা তো দেয়নি, বরং চাঞ্চল্যকরভাবে শতকরা 150% হারে কমিশন বাবদ আত্মসাৎ করেছে কয়েকশো কোটি টাকা। শাহাদাত নিশাদের অনুসন্ধান দেখুন। লাভ তো নাই, বরং আমার আসল যে 36,000 টাকা সেখান থেকেও 2700 টাকা কম আছে। আমরা যে টাকাটা জমা দিব ওইখানে মানে অফিসও নেই, লোকও নেই। কিস্তি 40টার ঊর্ধ্বে গেছে আর কি, এখন সিলিমের কোনো খবর নাই। বাইরা লাইফ ইন্স্যুরেন্স বীমা গ্রাহক তারা। বীমা পলিসি শেষ হলেও তাদের মতোই টাকা না পেয়ে পথে বসেছে আরও কয়েক হাজার গ্রাহক। গ্রাহকের টাকা আত্মসাৎ করে ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান এখনও লুটেপুটে খাচ্ছেন প্রতিষ্ঠানটি। অথচ জীবনকে ঝুঁকিমুক্ত করতে বীমায় টাকা সঞ্চয় করলেও সেই গ্রাহকদেরই ঝুঁকিতে ফেলেছে বাইরা লাইফ ইন্স্যুরেন্স। শিকার হলেন ভয়াবহ প্রতারণার। কর্মকর্তারা লুটপাটে লাপাত্তা বাইরা লাইফ ইন্স্যুরেন্সের সারা দেশের 240টি কার্যালয়। শত শত কোটি টাকা হাতিয়ে সারা দেশের মানুষকে সর্বশান্ত করে এখন টিকে আছে রাজধানীর কাকরাইলের প্রধান কার্যালয়টি। বীমা পলিসির মেয়াদ শেষ হলেও আজও টাকা পাওয়ার অপেক্ষায় বাইরার কয়েক হাজার গ্রাহক। অনুসন্ধানে দেখা যায় 2000 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। মূলত অ্যাসোসিয়েশনটির নিয়ন্ত্রণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিটি। নিয়ন্ত্রক ছিলেন বাইরার সাবেক সভাপতি আবুল বাশার, যিনি আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে মালিক হয়েছেন শত শত কোটি টাকার। বীমা কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মিডওয়ে ওভারসিসের মালিক রফিকুল হায়দার ভূঁইয়া। পরিচালক হিসেবে আছেন ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক ও বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন, হোটেল ওয়েস্টিনের মালিক নূর আলী। একই সাথে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী লোটাস কামাল, যারা প্রত্যেকে আওয়ামী লীগের আমলে মালয়েশিয়ান শ্রমবাজার সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত। স্বৈরাচার আমল থেকে ইন্স্যুরেন্সটির টাকা লুটপাটকারীদের অন্যতম মাস্টারমাইন্ড ইন্স্যুরেন্সটির বর্তমান এমডি মামুন খান। এমডি হয়ে মামুন খান এখন বেপরোয়া। তথ্যে দেখা যায় একজন গ্রাহকের 100 টাকা জমা হলে 150 টাকা যায় কমিশন বাবদ। অর্থাৎ বছরে 1 কোটি টাকা জমা হলে তার 1.5 কোটি টাকা পেটে যায় কর্মকর্তাদের। মূলত এমন অপকৌশলে ইন্স্যুরেন্সটির সম্পত্তির টাকা হাতিয়ে নেয় মামুন খান নিজেই। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নারী কর্মকর্তাদের যৌন হয়রানির অভিযোগ। সম্প্রতি এক নারী কর্মকর্তা বীমা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে মামুনের বিরুদ্ধে। জানান, ফেসবুক মেসেঞ্জারে ডিরেক্টর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় মামুন। আমার কাছে প্রুফ আছে যে সে ফেসবুকে আমাকে এসব প্রস্তাব দেয়, আর আমি যখন তাতে রাজি না হয় সে আমার উপর অত্যাচার শুরু করে প্রতিনিয়ত। এ নিয়ে বাইরার এমডি অভিযুক্ত মামুনের মুখোমুখি দেশ টিভি। বাইরা লাইফের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। একই সাথে নারী কর্মকর্তাকে কুপ্রস্তাবের বিষয়ও স্বীকার করেন তিনি। ঠিক আছে, ওটা আমি বললাম যে কনভারসেশন হয়েছে এবং ওখানেও যে শব্দগুলো হচ্ছে এটা ঠিক না। তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে একটি কমিটি করে আইডিআরএ। বাইরা ইন্স্যুরেন্সের এমন ভয়াবহ প্রতারণায় নির্বিকার প্রশাসন। জীবনের পুঁজি হারিয়ে অসহায় সম্বলহীন কয়েক হাজার গ্রাহক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয়ের ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরও চলছে শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা, দুশ্চিন্তায় অভিভাবক। ভবনগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের।
ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়টির ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও ঝুঁকিপূর্ণ এসব ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাও ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের পাঠাতে ভয় করে, বলে যে ম্যাম এটা যে কোনো সময় আমাদের বাচ্চাদের মাথায় খসে পড়তে পারে। বিদ্যালয়গুলোর এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদানে আতঙ্কিত অভিভাবকরাও। সন্তানদের স্কুলে পাঠিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তাদের। দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের দাবি তাদের। বিল্ডিং এর রডগুলো বের হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরছে। এখানে এই বিল্ডিং এ খুব রিস্ক। স্কুলের অবস্থা খুবই খারাপ, ভিতরে ফাট ধরেছে, বাচ্চাদের পড়াশোনা করার উপযুক্ত না। আর ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে পাঠদানে অনুপযোগী বিদ্যালয়ের ভবনগুলো চিহ্নিত করেছেন তারা। তালিকাও পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত আসলেই নেবেন ব্যবস্থা। জরাজীর্ণ ভবনটি অ্যাভয়েড করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি। পাশাপাশি আমরা লালনগর সহ আরও 13টি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নামের তালিকা ইতিমধ্যে আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামত করার প্রয়োজন সেটা করবেন। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 8 বছর আগে ময়মনসিংহের রাজন মিয়াকে ক্রস ফায়ারে হত্যার ঘটনায় তৎকালীন ডিবির ওসি আশিকুর রহমান আশিক সহ 17 পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পিবিআই। নিহতের পরিবার জানায় 10 লাখ টাকা না দেয়ায় রাজনকে গুলি করে হত্যা করা হয়। স্বজন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2018 সালের 22 মে রাজনকে মাদক মামলায় ধরে নিয়ে 10 লাখ টাকা দাবি করে ডিবি পুলিশ। টাকা না পেয়ে 2 দিন পর তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। 2024 সালের 20 অক্টোবর নিহতের বাবা আদালতে 17 জনের বিরুদ্ধে মামলা করেন। 23 এপ্রিল পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। রাজনের মেয়ে নুসাইবা দাদা দাদির কাছে বড় হচ্ছে এবং ন্যায় বিচার চেয়েছে সে। অন্যায়ভাবে যদি মারা হয় তার বিচার চাই আমি। রাজনের মৃত্যুতে পরিবারের সদস্যরা এখনো শোকাহত। আটকের পর ছেলেকে বাঁচাতে না পারার কষ্ট এখনো তাড়িয়ে বেড়ায় তাদের। আওয়ামী লীগের আমলে আমি বহু জায়গা দৌড় পড়ছি, কিন্তু আমি বিচার পাই নাই। অনেক নির্যাতন করছে। 2 দিন পরে আমার ভাইয়ের লাশ পাইছি আমরা। রাজনের মতো মুন্না, পায়েল ও ইদ্রিসকেও মাদক অভিযোগে ক্রসফায়ারে হত্যা করা হয়। এসব ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন নাগরিক নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টাকার বিনিময়ে টার্গেট কিলিং করেছে। অভিযুক্ত ওসি আশিকুর দাবি করেন সবকিছু আইন মেনেই হয়েছে, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আর পিবিআই বলছে তদন্ত চলছে এবং সময় মতো প্রতিবেদন দেয়া হবে। রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসার পরে বিভিন্ন জন বিভিন্নভাবে অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। আলাদা হয়তো সেই অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে, যেহেতু সে একটা মার্ডার মামলার নিয়মিত আসামি, যেটা জজ কোর্টে বিচারাধীন চলছে। পোস্টমর্টেম হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্ট সবকিছু যে ডিজিজড রাজন তার বিরুদ্ধে থানায় বেশ কিছু মামলা আছে, সেই বিষয়গুলো আমরা 2017 সালের 5 জুলাই ডিবির ওসি হিসেবে যোগ দিয়ে মাত্র 1 বছরে 22 জনকে ক্রসফায়ারে হত্যা করেন আশিক। বেপরোয়া কর্মকাণ্ডের কারণে 2018 সালের 19 জুলাই বদলি করা হয় তাকে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাদ্রাসা ছাত্র মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কর্মী সমর্থকরা বাড়ি ঘেরাও করে বাধা দেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই গ্রেফতারকে ষড়যন্ত্র বলে দাবি আইভির। বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ছাত্র আন্দোলনের সময় নিহত মিনারুল হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার চুনকাকুটির নিজ বাড়ির থেকে সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় তার কর্মী সমর্থক সহ এলাকাবাসী। আশেপাশের মসজিদের মাইক দিয়ে জানালে শত শত মানুষ এসে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এ সময় আইভি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেন তিনি রাতে নয় দিনে যাবেন। পরে প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভির বাড়ির সামনে স্লোগান দিয়ে আইভির মুক্তির দাবি করেন তার সমর্থকরা। আর তো কোনো দুর্নীতি নাই, আর কি অপরাধ একটা দল করাতে কি দরকার? নরেন্দ্র মোদী আইভি বিএনপি আইভি আওয়ামী লীগ এগুলো কিচ্ছু না। আমরা মহিলারা চাই রাতের 1টা বাজে আমি 18 নম্বর থেকে 16 নম্বরে আসছি আইভি ভরসায়। উনি রাজনৈতিক মানুষ হিসেবে আমাদের কাছে জনপ্রিয় না। উনি একজন ভালো মানুষ, উনি সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষের জন্য কাজ করছে, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। পরে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় পুলিশের গাড়িতে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা, ছোড়ে ককটেলও। কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন বলে দাবি আইভির। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? এদিকে পুলিশ বলছে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় তার নামে হওয়া 3টি হত্যা মামলার একটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সরকার পতনের পর মেয়র পদ বিলুপ্ত হলে বাড়িতেই অবস্থান করছিলেন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গেল বৃহস্পতিবার বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, দুর্ঘটনা লাঘবে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মহাসড়কের সিরাজদিখানে নিমতলিতে কিন্তু গতকাল দুপুর 1টার দিকে কিন্তু একটি বেপরোয়া বাস কিন্তু দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে সেখানে কিন্তু প্রায় একই পরিবারের 4 জন সহ 5 জন কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এখানে কিন্তু যাত্রীরা বলছেন এখানে প্রায়শই এই দুর্ঘটনায় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। এটার কারণ তারা জানিয়েছেন যে এখানে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায় আসলে, এবং চালকদের দক্ষতা নেই এবং যত্ন কিন্তু গাড়ি পার্কিং করে এখান থেকে আপনার যাত্রী ওঠানো পাওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বলে আসলে এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো এখানে গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু মাদারীপুর থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী চিকিৎসা নিতে যাচ্ছিলেন ঢাকায়। পথিমধ্যে আসলে নিমতলিতে অ্যাম্বুলেন্সের চাকা বাস্ট হওয়ার কারণে কিন্তু তারা সেই চাকাগুলি আসলে চাকাটা সচল করার জন্য তারা ড্রাইভার সহ তারা কাজ করছিলেন। পেছন থেকে একটি বাস কিন্তু আসলে এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয় এবং ঢাকা
মেডিকেলে নেওয়ার পরে কিন্তু আসলে আরও 4 জনের মৃত্যু হয় বলে আমরা জেনেছি। তো এখানে কিন্তু পুলিশ বলছেন যে তারা প্রতিনিয়ত টহল দিচ্ছেন এবং যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছে তাদের কিন্তু মামলা দিচ্ছেন বলে আমাদের এখানকার হাইওয়ে পুলিশের ওসি জানিয়েছেন। তো আসলে এই ঢাকা মহাসড়কে কিন্তু এই প্রতিনিয়তই ঘটছে এই সড়ক দুর্ঘটনা। তারা যেটি বলছেন যে বেপরোয়া গতি এবং যথাযথ গাড়ির পার্কিংয়ের কারণেই কিন্তু এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়কের সনবাড়ি থেকে সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বাড়লো আমাদের এই বিষয়ে জানাবেন। বাবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কারণ বাজারে আছি। সেখানে যেটা দেখছি, সকাল থেকে আমরা বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখেছি। সেখানে কাঁচা যেসব সবজির দাম সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং মুরগির দাম যেটি সেটি কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। সোনালী মুরগি যেটি গত সপ্তাহে কিন্তু 290 থেকে 310 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে আমরা দেখছি যে 140 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি যেটি সেটি কিন্তু 140-50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সোনালী মুরগিগুলো কিন্তু 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 থেকে 25 টাকা করে কিন্তু কেজিতে কমেছে, আমরা এতটুকু জানতে পেরেছি। তবে ডিমের দাম যেটি সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহের চেয়ে প্রায় 10 টাকা করে ডজন প্রতি বেড়েছে। এবং এসব এছাড়া যেসব কাঁচা সবজির দাম সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে করলা, যেটি লম্বা করলা এবং দেশি করলা দুটি কিন্তু 40 থেকে 45 টাকা 50 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। শসা 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া ছোট লাউ, বড় লাউ সেগুলো কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আলু সেটিও কিন্তু স্বাভাবিক সময় যেরকমটা ছিল 18 থেকে 20 টাকা কেজি, এরকমটাই কিন্তু বিক্রি হচ্ছে। তবে মরিচের দাম কিন্তু কিছুটা কমেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 60 টাকা প্রকার ভেদে সেটি কিন্তু বিক্রি হতে দেখেছি। এবং এই বাজারে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক বলছেন সাধারণ ক্রেতারা। এবং তবে বিক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে এবং এটি কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে চালের বাজারেও দেখে এসেছি, সেখানে কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে। তো যদিও গত সপ্তাহে প্রতি কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছিল, সেটি কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে। তো এই বাজার কিন্তু যতটা স্থিতিশীল থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে। তো সাধারণ মানুষ চাচ্ছেন যে আসলে এই বাজারে যে স্থিতিশীলতা রয়েছে সেটি যেন কোনোভাবে না বাড়ে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্য প্রয়োজনে বাজারের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হাসান। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাফওয়ান, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং ছাত্র জনতার পক্ষ থেকে নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা জানাবেন। রাত 10টা থেকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের ডাক দিয়েছে, অর্থাৎ এখানে তারা জমায়েত করেছিল, সেটি কিন্তু 10 ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত চলছে। তো প্রথমে আসলে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে রাত 10টার কিছু পরে এখানে আসলে ছাত্র জনতা যারা সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা আসলে আজকে এক দফা দাবি নিয়ে এসেছে। সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আসলে নিষিদ্ধ করতে হবে। তো তারা যখন আসলে এখানে জমায়েত হচ্ছে তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের দুটি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। এবং তৎক্ষণাৎ এই সিদ্ধান্ত থেকে যখন আসলে এখানে এসে পৌঁছায় তখন এখানকার যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেটি প্রত্যাখ্যান করে, অর্থাৎ তারা আসলে এটি মেনে নেয়। তারা বলছে যে আর কোনো আসলে বাহানা তারা দেখতে চায় না, আর কোনো কথা তারা শুনতে চায় না, তাদের একটাই দাবি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে। এবং এরপরই এখানে এসে তাদের সাথে আসলে যোগ হয় জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে আর তারা আসলে এখানে অংশ নেয়। এবং একে একে আসলে যখন সবাইকে আসলে ডাকা হচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন আসলে সবাই তাদের আসলে রাজনৈতিক এবং দলীয় যে পরিচয় সেটি ভুলে গিয়ে এবং একটি ঐক্য
ঐক্যর ডাক দিয়েছে আসলে, তখন আসলে এখানে আমরা দেখতে পেয়েছি যে শিবিরের যে নেতৃবৃন্দ তারা এখানে এসেছে এবং অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছে এবং পরিশেষে সাধারণ মানুষও আসলে এসে হাসান আবুলের সাথে আসলে যোগ হয় এবং আসলে এই আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিতে যে আন্দোলন সেটিতে আসলে সংহতি আসলে প্রকাশ করে এবং তারা আসলে সকাল পর্যন্ত আসলে তারা অপেক্ষা করেছেন যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশে এবং সকাল পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদের সাথে আসলে কোনো ধরনের যোগাযোগ বা তাদের সাথে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু আসলে পরবর্তী একটি কর্মসূচি ঘোষণা করেছে। আর সেটা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বাদ জুমা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তাটি রয়েছে সড়কটি রয়েছে আর সেখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ তারা তৈরি করেছে এবং সেখানে আসলে ট্রাক দিয়ে তারা একটি মঞ্চ তৈরি করেছে এবং এখানে একটি বৃহৎ মহাসমাবেশের ডাক তারা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। অর্থাৎ তারা আসলে কোনোভাবেই আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধের ঘোষণা না আসে, চূড়ান্ত যে ঘোষণা বা চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি না আসা পর্যন্ত তারা আসলে ঘরে ফিরে যাবে না, এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং এখানে তারা নানা স্লোগান দিচ্ছেন। সেখানে তারা ব্যান আওয়ামী লীগ যে স্লোগান সেটি আপনারা শুনতে পাচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগকে তারা ব্যান করতে বলছেন, অর্থাৎ আওয়ামী লীগকে তারা আসলে নিবন্ধন যে বাতিল সেটি তারা করতে বলছেন। অর্থাৎ আওয়ামী লীগকে এই বাংলাদেশে আসলে আর কখনো কোনো ধরনের রাজনীতি বা কোনো ধরনের কার্যক্রম করতে আসলে দিবে না, এমনটি কিন্তু তারা বলছেন এবং এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের আসলে পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এই এলাকা ছেড়ে তারা যাবে না। অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে চলমান থাকবে এবং এই সর্বশেষ আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এই ছিল সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।